নিতাই এইবার নিজের ছুটি কাটানোর জন্য ওর বন্ধু রঘুর ঘরে গেছিল। ওর কাছে এখনো 2 সপ্তাহ বাকি ছিল, যে সময়টা ও ওই গ্রামে কাটানো বাকি ছিল। একদিন সন্ধেবেলায় এমনি বারান্দায় বসে নিতাই রঘুকে জিজ্ঞেস করে, ভাই তোর এই গ্রামটা একটু বেশি আজব মনে হচ্ছে। মানে না লাইট আছে না জল আছে, এইসব তো তবুও বুঝতে পারি, কিন্তু ভাই এমন কি রয়েছে যে সন্ধে হওয়ার পরে এই গ্রামে একটা পাখিকে উড়তে দেখতে পাই না? এমন কি আজব হয়েছে তোর গ্রামে? ভাই নিতাই, আমি তোকে কতবার বুঝিয়েছিলাম এমন উল্টোপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবি না। শুধু এটা ভেবে নে, যেমন এখানকার লোকেরা থাকে তেমন ভাবেই থাকার চেষ্টা করবি। কাল রাতেও আমি তোকে ফোনে কথা বলতে বলতে ছাদে যেতে দেখেছিলাম। আমি তোকে বলে রেখেছি, একবার যদি অন্ধকার হয়ে যায় তাহলে বেডরুমে চলে যাবি আর তারপর শান্তিতে থাকবি। বাহ ভাই, এখন এই গ্রামের লোকগুলো কি কম ছিল যে এখন তুইও এইসব বাজে কথা বলতে শুরু করলি? ভাই এটা 21 শতাব্দী চলছে, তুই এখন এই ভূত প্রেতে আটকে রয়েছিস। দেখ নিতাই, আমি তোকে এর আগেও বলেছি আর এখনো বলবো, যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে যতক্ষণ এই গ্রামে থাকবি সাবধান আর সতর্ক থাকবি। এইটুকু বলে রঘু নিজের ঘরে চলে যায়। এদিকে একা বসে থাকা নিতাই রঘুর কথাগুলো মনে মনে ভেবে হেসে চলেছিল। এই রঘুটাও না, যখন এ গ্রামে আসে এর ভাবই যেন বদলে যায়। তাছাড়া এরা সবাই বোকাই ভাবে, কিন্তু আমি এদের মতো ভয় পাওয়ার ছেলে নই। আরে যে জিনিসের অস্তিত্বই নেই তার চক্করে আমি নিজের স্বাধীনতা কেন ছাড়ব? নিতাইয়ের রঘুর কথাগুলোই একটুও বিশ্বাস ছিল না, আর না ওর মনে কোনো ভয় ছিল। কিন্তু যেমন কি একটা কথা খুবই প্রচলিত আছে, অনেকবার ভয় পাওয়াটাও খুব দরকার হয়ে পড়ে, কারণ অনেকবার এটা আপনাকে মৃত্যু আর ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার থেকেও বাঁচাতে পারে। আজকের রাত নিতাইয়ের মুখোমুখি এমনই এক ভয়ঙ্কর সত্যির সঙ্গে হতে চলেছিল, যার সঙ্গে ধাক্কা খাওয়ার পরে মানুষ আর ফিরে আসে না। রাতে খাবার খাওয়ার পরে সবাই নিজের নিজের ঘরে ঘুমোতে চলে যায়। আস্তে আস্তে রাত আরো কালো হয়ে যাচ্ছিল। এরই মাঝে নিতাইকে তার গার্লফ্রেন্ড ফোন করলো। হ্যালো অঞ্জলি, কেমন আছো? কিন্তু তখনই ওর ঘরে সিগন্যাল উইক হয়ে গেল, যে কারণে ও ঘরের বাইরে চলে আসে। ওর ফোনের সিগন্যাল এখনো অবধি উইকই ছিল। এই জন্য ও গ্রামের নির্জন এলাকায় সিগন্যাল খোঁজার জন্য এগিয়ে চলে গেল। যেভাবে যেভাবে ও সামনে এগোচ্ছিল সিগন্যাল স্ট্রং হয়ে যাচ্ছিল, আর এখন ও ভালো করে কথা বলতে পারছিল। কথা বলতে বলতে একটা লম্বা সময় কেটে গেল। রাত প্রায় 12:30 বেজে গেছিল, আর নিতাইও কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছিল, যে ব্যাপারে ওর নিজেরও আন্দাজা ছিল না। কিন্তু তখনই ও নিজের পেছন থেকে জোরে জোরে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। ব্যাপারটা ওর আজব মনে হলো। গ্রামের কোনো মহিলা, তাও আবার এই সময়? এই ভেবে ও যখনই পেছনে ঘুরে তাকালো, ওর হুঁশ উড়ে গেল। একটা পুড়ে যাওয়া চেহারা থাকা মহিলা, যার পা দুটো উল্টো ছিল আর চোখ দুটো কালো, সে ওর সামনে চলে আসে। আর এর সাথেই নিতাই একদম জোরে চিৎকার করে ওঠে আর ওখানে পা পিছলে পড়ে যায়। এর সাথেই ওর ফোনের ব্যাটারি চলার নাম করলো না, আর ফোন সুইচ অফ হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই ওই মারাত্মক মহিলা নিতাইয়ের সামনে থেকে উধাও হয়ে যায়। এখন এটা ওর ভ্রম ছিল নাকি অন্য কিছু, অথবা যাই হোক না কেন, এ থেকে ওর জোরে ধাক্কা অবশ্যই লেগেছিল। আরে ভাই, আমি এখানে কি জানি ঘর থেকে কত দূরে চলে এসেছি। আরে ওই রঘুর কথাগুলো সত্যি ছিল না তো? আরে না না, এরকম আবার কোথাও হয় নাকি? বাদ দে ভাই, এখন তাড়াতাড়ি ঘরে চলে যাই। যদি ঘরের লোকগুলো জেগে যায় আর আমাকে না দেখতে পায় তাহলে খুব বেশি রেগে যাবে। এইটুকু ভেবে
নিতাই দ্রুত পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে চলল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে রয়ে যায়। এটা দেখে যে সামনে একটা গাছের সামনে একটা উল্টো পা থাকা মহিলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। যদিও ওখানে ঘন কুয়াশা ছিল, কিন্তু চাঁদের আলোয় নিতাই ওই উল্টো পাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল, যেগুলো কোনো মহিলার ছিল। ওই মহিলা গাছের সঙ্গে চিপকে নিতাইয়ের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছিল, যে কারণে ও তার চেহারা দেখতে পাচ্ছিল না। এইবার আবার ওর সন্দেহ হতে লাগলো যে কোথাও এটা ওর ভ্রম নয় তো। কিন্তু এইবার যেটা ও দেখতে পেল সেটা ওর ভ্রম নয়, একটা মারাত্মক সত্যি ছিল। এরপরে ও আবার পেছনে মুড়ে যায় আর নিজের রাস্তা বদলে দেয় আর অন্য রাস্তা দিয়ে ঘরের দিকে এগোতে শুরু করে। এই রাস্তা একটা কাঁচা সড়কের মতো ছিল, যেটা একদম নির্জন আর কালো অন্ধকারে ঢাকা হয়েছিল। নিতাই ভয় পেয়ে ক্রমাগত ওই রাস্তা দিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু আরো একটা কথা ছিল যে ও নিজেই জানতো না যে এই রাস্তা আসলে কোন দিকে নিয়ে যাবে। কারণ ও এখন এই গ্রামের বাসিন্দা নয়, তাই এই বিষয়েও খুব কম জানতো, এখানকার লোকেদের আর এখানকার সড়কের ব্যাপারে। ও শুধু এমনি হেঁটে চলেছিল, কারণ মেন রোডে ওই ডাইনি ঘাত লাগিয়ে বসেছিল। নিতাই ওই কাঁচা রাস্তা দিয়ে অনেক এগিয়ে চলে এসেছিল, আর তখনই হঠাৎ ওই রাস্তাটা শেষ হয়ে যায়। এটা দেখে ওর হুঁশ উড়ে যায়, আর তখনই হঠাৎ করে সামনে থেকে সেই মহিলাই প্রকট হয়ে যায়, যাকে ও এক্ষুনি চৌমাথায় দেখেছিল। নিতাই ভয় পেয়ে একেবারে কাঁপতে শুরু করে। ওর একটুও সাহস হচ্ছিল না, যার দ্বারাই ও ঠিক করে দাঁড়াতে পারত। তখনই ওই উল্টো পাওয়ালা ডাইনি একটা ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলে উঠল, তুই কি এই গ্রামে মাঝরাতে ঘুরে বেড়ানোর ফলটা জানিস না? এর ফল শুধু মৃত্যু রে, মৃত্যু। এর জন্য তুই তৈরি হয়ে যা। এরপরে ওই ডাইনি নিতাইয়ের পা দুটো ধরে ওকে জঙ্গলের রাস্তায় টেনে নিয়ে যায়। নিতাই বারবার প্রাণের ভিক্ষে চাইতে লাগলো, না, আরে আরে ছেড়ে দাও আমাকে, যেতে দাও, আমি এটা জানতাম না, আমি এটা জানতাম না। এইসব চলছিল, আর তখনই ও আরো একটা আওয়াজ শুনতে পেল, নিতাই, নিতাই। এই আওয়াজটা রঘুর ছিল। এই আওয়াজটা শোনা মাত্রই নিতাই খুশিতে চিৎকার করতে লাগলো, রঘু, আমার ভাই, আমি এখানে, তাড়াতাড়ি এখানে আয়। রঘু তার দাদুর সঙ্গে হাতে মশাল নিয়ে ওখানে চলে আসে। মশালটা দেখে ওই উল্টো পাওয়ালা ডাইনি ওখান থেকে উধাও হয়ে যায়, আর নিতাই মৃত্যুর মুখে যেতে যেতে যে হোক করে বেঁচে যায়। যেটার ভয় ছিল সেটাই হলো তো। আমি জানতাম তুই এরকমটাই করবি। সে তো ধন্যবাদ জানা তোর গার্লফ্রেন্ডকে, যে কল কাট হওয়ার আগেই তোর চিৎকার শুনে নিয়েছিল আর তখনই আমাকে কল করলো, আর আমরা এখানে পৌঁছলাম। তাহলে আজ তো তোর জীবনের চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়েছে, যখন আমি প্রথমবার ওই ডাইনিকে দেখে চিৎকার করেছিলাম তখন আমার ফোন অনই ছিল। তোকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাদের মতো বাচ্চারা জানি না এই বয়সে কেন এত ছেলে খেলা করতে থাকে। যখন তোমাকে বলা হয়েছে যে একটা উল্টো পাওয়ালা ডাইনি এই গ্রামে প্রত্যেক রাতে ঘুরে বেড়ায় আর যুবক ছেলেদের সন্ধানে থাকে, তখন তোমাদের মধ্যে সেটার ভয় থাকা উচিত। যাই হোক, এরকম বোকামি আর কখনো যেন না করো। এরপরে সবাই নিজের নিজের ঘরে চলে যায়। গ্রামের ঘরে এটাই সবাই মানে যে ডাইনির পা সব সময় উল্টো হয়, যাতে করে আপনি একটা ভিড়ের জায়গাতেও এটা চিনতে পারবেন কোথাও মানুষের ছদ্মবেশে
আপনার মুখোমুখি কোনো ডাইনির সঙ্গে হয়নি তো? একটা গ্রামে অনু নামের এক বামুন মেয়ে থাকত, যার বয়স 20 বছর ছিল, কিন্তু উচ্চতায় ও ছোট ছিল। একদিন অনু আর ওর 3 বান্ধবী কলেজ থেকে বাড়ির দিকে যাচ্ছিল। শোন না কি বলছি, আজ আমরা সবাই কুয়োতে সাঁতার কাটতে যাবি? হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। চলো, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। আরে অনু, তুই কোথায় চললি? তুই সাঁতার কাটতে পারবি? তুই তো নিজের ছোট ছোট পা দিয়ে সাঁতারও কাটতে পারবি না। হ্যাঁ, যদি জলে ডুবেও যাস তাহলে অযথা আমাদের নাম খারাপ হয়ে যাবে। এর থেকে ভালো হবে তুই বাড়ি যা আর বালতিতে সাঁতার কাট। কি বাজে কথা বলছিস? মেয়েরা আবার হাসতে শুরু করলো, আর অনু ওখান থেকে মন খারাপ করে বাড়ি চলে গেল। রাতের সময় অনু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যায় আর কুয়োর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ও কুয়োর কাছে এসে পৌঁছলো। কুয়োর জল অনেক গভীর আর শান্ত ছিল। অনু ভয় পেয়ে পেয়ে কুয়োতে নামলো আর সাঁতার কাটতে লাগলো, কিন্তু ওর সাঁতার কাটতে কষ্ট হলো আর ওজন বেশির জন্য ডুবতে লাগলো। ও সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আছে, কেউ আছে, বাঁচাও আমাকে। কিন্তু ওখানে ওর আওয়াজ শোনার মতো কেউই ছিল না। আস্তে আস্তে ওর আওয়াজ বন্ধ হতে লাগলো আর অনু কুয়োর জলে ডুবে মরে গেল। অনুর মরে যাওয়ার পর মেঘের গর্জন শুরু হয়ে গেল, আর হঠাৎ কুয়োর মধ্যে জোরে জোরে বাজ পড়তে লাগলো। ওই বাজের কারণে কুয়োর জল ফুটতে ফুটতে ওপরে চলে এলো। জল পুরোভাবে ওপরে এসে থেমে গেল, আর জল থেকে অনুর মৃতদেহ বাইরে এলো। যখনই ওর মৃতদেহ উপরে এলো, ওর ওপরে বাজ পড়ল আর ওর পুরো শরীর জলের ওপরে পড়তে লাগলো। শরীর পুরো পুড়ে যাওয়ার পরে জলের ওপর দাঁড়িয়ে চলতে চলতে কুয়ো থেকে বাইরে চলে এলো। ও নিজের চোখ খুলল তো সেটা পুরোভাবে লাল হয়ে গেছিল। অনুর শরীর একটা বামুন ডাইনিতে বদলে গেছিল। এবার ওদের সবাইকে দেখাচ্ছি যে আমি সাঁতার কাটতে পারি কি না। আর এই বলে এই ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওই বামুন ডাইনি হাওয়ায় উড়ে গ্রামে চলে এলো আর এক একটা করে ওই 3টে মেয়েকে ঘুমন্ত অবস্থায় নিজের সাথে কুয়োর কাছে নিয়ে চলে এলো। ডাইনি ওকে মাটিতে শুই করিয়ে নিজে কুয়োতে ঝাঁপ দিয়ে দিল, আর কিছুক্ষণ পর 3টে মেয়ের জ্ঞান ফিরে যায় আর নিজের চারিদিকে দেখতে লাগলো। রেখা, লীলা, তোমরা দুজন, আমরা আমরা এখানে কি করে এলাম? আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। চলো এখান থেকে, চলো। তোমরা নিজের থেকে আসোনি, তোমাদের আনা হয়েছে। 1 মিনিট, এই আওয়াজটা তো কুয়ো থেকে আসছে। 3জন কুয়োতে ঝুঁকে দেখলো, তখন ভেতরে অনু খুবই সহজে সাঁতার কাটছিল। অনু, তুই এত রাতে কুয়োতে কি করছিস? আর এক্ষুনি ওই আওয়াজটা কার ছিল? ওই সব ছাড়, ভেতরে আয়, সাঁতার কাটি।
আমার এটা ঠিক লাগছে না, চলো বাড়ি যাই। তিনটে মেয়ে যেতে লাগলো। ততক্ষণে কুয়ো থেকে আওয়াজ এলো, দাঁড়াও, নাহলে সবাই মারা পড়বে। ওরা তিনজন ওখানেই থেমে গেল। কুয়োর জল আবার উপরে আসতে লাগলো। এইবারে ওই বামন ডাইনি জলের উপর দাঁড়িয়েছিল। আমি বলছি ভেতরে এসো। ডাইনিকে দেখে তিনজন খুব ভয় পেয়ে গেল। মেয়েগুলো বুঝতে পারেনি যে এই সব আসলে কি হচ্ছে। মেয়েদের মাথায় কিছুই ঢুকছিল না যে এখন ওরা কি করবে। কিন্তু শেষমেশ সাহস করে ওরা জলে নামলো আর সাঁতার কাটতে লাগলো। তোমরা সবাই আমাকে নিয়ে মজা করেছিলে, তাই না? এবার তোমরা এর জন্য শাস্তি পাবে। তোমরা এই কুয়োতেই চিরকালের জন্য দফন হয়ে যাবে। এইটুকু বলে ও জোরে চিৎকার করতে লাগলো। ওর চিৎকার শুনে তিনটে মেয়ে ভয় পেতে লাগলো। আর হঠাৎ করে ডাইনির ওপরে বাজ পড়ল। বাজ পড়া মাত্রই জল পড়তে শুরু হয়ে গেল। জলের গরম মেয়েদের অনুভব হতে লাগলো। ওরা জলের বাইরে যাওয়ার জন্য তাড়াতাড়ি সাঁতার কাটতে লাগলো। কিন্তু জল খুব গরম হয়ে গেছিল, সেই জন্য ওদের সাঁতার কাটতে কষ্ট হচ্ছিল। আস্তে আস্তে ওদের শরীর লাল হয়ে যেতে লাগলো আর মাংসপেশি পড়তে শুরু হলো। তিনজন সাহায্যের জন্য ডাক দিতে লাগলো, চিৎকার করতে লাগলো, বাঁচাও 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 আমায়, কেউ আছে, বাঁচাও, কেউ আছে। ডাইনি জোরে জোরে হাসছিল। কিছুক্ষণ পর তিনজনের শরীর আগুনে পুড়তে লাগলো। মেয়েরা পুড়ে যাওয়ার কারণে জোরে জোরে চিৎকার করছিল। ডাইনির এই সব কিছু দেখে খুবই আনন্দ হচ্ছিল। সব শেষে মেয়েগুলোর শরীর একেবারে পুড়ে জলে ভাসতে লাগলো। জল আবার নিচে যেতে লাগলো। জল নিচে নামা মাত্রই ওই ডাইনি তিনটে মেয়ের দেহ তুলল আর জলের নিচে উধাও হয়ে গেল। অনেক বছর আগেকার কথা, একটা গ্রামের কাছে অনেক বড় একটা পুকুর ছিল। গোটা দিন ওই পুকুরের কাছে অনেক লোকেরা ঘুরতে আর সাঁতার কাটতে আসতো। রাতের সময়ও ওই পুকুরের কাছে লোকেদের আসা যাওয়াটা সবসময় লেগে থাকতো। এইভাবেই পূর্ণিমার এক রাতে চাঁদের আলো পুকুরের জলে চমকাচ্ছিল। তখন পুকুরের কাছে অনেক লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে তনু আর মণি পুকুরের ধারে গল্প করতে করতে ঘুরে যাচ্ছিল। কথা বলতে বলতে তনুর পা পিছলে যায়। তনু পুকুরে পড়ে যায়। ও সাঁতার কাটতে জানতো না। মণি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, ওকে কেউ, শোনো, ওকে কেউ বাঁচাও, সাঁতার কাটতে জানে না। তনু আর মনির আওয়াজ শুনে ওখানের সব লোকেরা পুকুরের কাছে এসে জমা হয়ে যায়। কিন্তু রাতের সময় হওয়ার কারণে সবাই জলে নামতে ভয় পাচ্ছিল। তনু ডুবতে লেগেছিল। সবাই শুধু দেখেই যাচ্ছিল। তনু জল থেকে রেগে বলতে লাগলো, আজকে আমাকে বাঁচানোর জন্য কেউ এলে না। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, মরে যাওয়ার পর যার যার ছায়া এই পুকুরের জলে পড়বে তাদের সবাইকে এই জলে প্রাণ হারাতে হবে। তনু জোরে জোরে চিৎকার করতে শুরু করলো আর ওর আশেপাশে জলের একটা ঘূর্ণিঝড় তৈরি হতে লাগলো। সবাই ভয় পেয়ে পেছনে সরতে লাগলো। ওই জলের গতি তনুকে ভেতরে টেনে নিল আর জল শান্ত হয়ে গেল। সবাই কি হয়েছে এটা জানার জন্য আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল। আর তক্ষুনি পুকুর থেকে চিৎকারের আওয়াজ এলো,
মনে রেখো, ছায়া। সবাই ভয় পেয়ে গ্রামে পালিয়ে যায়। আর সেই রাত থেকে পুকুরের কাছে লোকেরা আসা যাওয়া বন্ধ করে দিল। তারপর পুকুরের সব শোভা হারিয়ে গেল, আর ওটা একটা ভুতুড়ে জায়গা হয়ে গেল। ওই পুকুরের কিছু দূরে গ্রামে যাওয়ার একটা কাঁচা রাস্তা ছিল। সবাই ওখান থেকেও যাতায়াত করতে ভয় পেতে লাগলো। এক রাতে মহেশ আর আবির বাইক থেকে গ্রামের দিকে যাচ্ছিল। মহেশ বাইক চালাচ্ছিল, কিন্তু যেতে যেতে ও পুকুরের রাস্তায় এসে থেমে যায়। ও যে জায়গাটায় থামলো ওখান থেকে দুটো রাস্তা গ্রামের দিকে চলে যায়। আরে ভাই, থেমে গেলি কেন? চল পুকুরের রাস্তা দিয়ে। আরে ভাই, মরতে চাস নাকি? তুই জানিস না পুকুরে কি হয়েছিল? আরে কত মাস পেরিয়ে গেছে ওসব হয়ে, কিছু হয়নি এখনো অবধি গ্রামে। আর এমনি তো এটা শর্টকাট, আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে হবে ভাই। আরে যদি কিছু হয়ে যায় তখন? আরে কিছু হবে না আমাদের, তুই চল, ভয় পাস না, চল চল তাড়াতাড়ি চল। মহেশের ইচ্ছে না থাকা সত্ত্বেও পুকুরের রাস্তা দিয়ে ওই বাইকটা ঘোরালো। মহেশ আর আবির দুজনেই পুকুরের রাস্তা দিয়ে বাইকে চেপে যাচ্ছিল। যখনই পুকুর দেখতে পাওয়া গেল, মহেশ বারবার পুকুরের দিকে দেখে যাচ্ছিল, আর এই কারণে বাইক ঠিক করে চলছিল না। আবিরের ধ্যান মহেশের দিকে গেল। আরে কি করছিস? সামনে দেখে চালাবি তো। মহেশের জ্ঞান ফিরে যায় আর সোজা দেখতে লাগলো। সেই সময় পুকুরের কাছের জঙ্গল থেকে কিছু আওয়াজ শোনা গেল। দুজনে পুকুরের দিকে দেখল। পুকুরের ওপরে ওরা এক ডাইনির ছায়া দেখতে পেল। দুজনে খুব ভয় পেয়ে গেল। মহেশও খুব ভয় পেয়ে যায় আর বাইক তাড়াতাড়ি চালাতে শুরু করলো। আর ও বারবার ওই ছায়াটার দিকে দেখে যাচ্ছিল। গতি আর মহেশের অন্যমনস্ক হওয়ার কারণে বাইকের সন্তুলন খারাপ হয়ে যায় আর ওরা পড়ে যায় আর পুকুরে পড়তে পড়তে বেঁচে যায়। দুজনেই পুকুরের ধারে এসে থেমে যায় আর ওদের ছায়া জলের ওপর পড়ে যায়। পুকুরে নড়চড় শুরু হয়ে গেল। দুজনে পুকুরে দেখলো, তখন ওরা নিজেদের ছায়ার সাথে সাথে একটা ডাইনির ছায়াও দেখতে পাচ্ছিল। দুজনে ভয় পেয়ে পালানোর জন্য উঠে দাঁড়ায়, কিন্তু ওদের ছায়া ওখানেই পুকুরে জমে গেছিল। দুজনেই প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে লাগলো। পুকুর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো আর জলের ঘূর্ণি তৈরি হতে লাগলো। দুজনে দৌড়তে দৌড়তে থেমে যায় আর পেছনে মুড়ে দেখতে লাগে। একটা ডাইনির ছায়া জলের ঘূর্ণিতে দাঁড়িয়ে দুটো হাতে করে আবির আর মহেশের ছায়া ধরে রেখেছিল। ওই ছায়া জোরে জোরে হেসে যাচ্ছিল। ও যখনই হাতে ধরলো ওটা, দুটো ছায়া জলে ফেলে দিল। আর ঠিক সেই সময় আবির আর মহেশ হাওয়ায় উড়ে আর নিচে জলে এসে পড়ে যায়। দুজনে চিৎকার করতে লাগলো। আমি বলেছিলাম না, যদি কারো ছায়া এই জলে পড়ে তাহলে তাকে নিজের প্রাণ দিতে হবে। এবার তোমরা দুজন তৈরি হয়ে যাও নিজেদের প্রাণ দেওয়ার জন্য। আবির ভয় পেয়ে সাহস জুটিয়ে বলল, আমরা ভালো করে সাঁতার কাটতে জানি, তুমি আমাদেরকে ডুবাতে পারবে না, বুঝলে? তোমাকে কে বলেছে যে তোমাদের পুরো শরীর জলে ডুববে? মানে? ডাইনি চিৎকার করে ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো। ডাইনি ছায়াগুলোকে আবার হাওয়ায় তুললো আর ওদের শরীর থেকে মাথা উবড়ে দিয়ে জলে ফেলে দিল। তার সাথেই আবির আর মহেশের মাথাটাও জলে এসে পড়ে যায়। মাথার পরে ও দুটো হাত আর দুটো পা উবড়ে দিয়ে জলে ফেলে দেয়। পুকুরের জল ওদের রক্তে লাল হয়ে গেছিল
দুজনের শরীরের টুকরো ওই রক্তের জলে ভাসতে লাগলো। আস্তে আস্তে চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল, আর ওই ডাইনির ছায়া জলের সব রক্ত আর শরীরের টুকরো নিজের দিকে টানতে লাগলো। ঘূর্ণিঝড় শান্ত হওয়ার পরে ডাইনির ছায়া হাসতে হাসতে পুকুরের জলে উধাও হয়ে গেল, আর জল আগের মতো পরিষ্কার আর শান্ত হয়ে গেল। পুকুরের কিছুটা দূরে ওদের বাইকটা পড়ে রয়েছিল, যার উপরে একটা কাক একদম চুপচাপ বসেছিল। গোটা পরিবেশ শান্ত ছিল। হঠাৎ করে পুকুর থেকে ডাইনির ছায়ার দুটো হাত বেরোলো আর ওই বাইকটাকে হাওয়ায় তুলে নিল আর গ্রামের দিকে ছুঁড়ে দিল। তারপরে হাত দুটো আবার জলে উধাও হয়ে গেল। ওই হাতগুলোর কারণে ওই কাকটা ভয় পেয়ে যায় আর উড়তে উড়তে জোরে জোরে কা কা করতে লাগলো। উড়তে উড়তে কাকটা পুকুরের ওপর দিয়ে গেল, আর ওর ছায়া ওই পুকুরে বন্দি হয়ে গেল। পুকুরে আবার নড়চড় শুরু হয়ে গেল, আর আস্তে আস্তে ডাইনির হাসার আওয়াজ আসতে হয়ে গেল।